দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল ফেসবুক পেজ থেকে। আমরা এখন অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ের যে চৌরাস্তা যে মোড়, সেই মুক্তি তোরণের সামনে। আজকে সকাল থেকে এখানে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, রাজধানীর মোবাইল ব্যবসায়ীরা এই রাজধানীর আগারগাঁওয়ের যেই মূল সড়ক, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ের সড়কে যানবাহনগুলোর অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি। দুঃখিত দর্শক, এর মাঝে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তবে আমরা যদি এখানে মানে অবস্থানকারী যারা রয়েছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনি এখানে কখন থেকে এসেছেন? সকাল 9:30 থেকে আসছি এখানে। আচ্ছা, আজকে আপনাদের কর্মসূচিটা কি সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। আজকে যে কর্মসূচি, এটা আমাদের 57% ট্যাক্সকে কেন্দ্র করে আর NER সিস্টেমটা কি করে সহজ করা যায়। দিন শেষে 22 লাখ মোবাইল ব্যবসায়ী আছে, তার সাথে 30 লাখ পরিবার জড়িত আছে। এই 50-55 লাখ মানুষের রিজিক জড়িত এটাতে। তো এটাকে আপনারা ছেলে খেলা করতে পারেন না। আচ্ছা, আপনাদের এই ক্ষেত্রে যে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো ব্যক্তিগুলো যা আছে, হ্যাঁ, সেগুলো যদি আপনি একটু জনগণের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে যদি। আচ্ছা, দাবি হচ্ছে যে 57% ট্যাক্স। ভাইয়া দেখেন, একটা সময় কিন্তু বাংলাদেশে এক্সচেঞ্জের ব্যবসাটা অ্যাভেলেবেল ছিল না। এখন এক্সচেঞ্জ হওয়াতে মানুষের নিজের পছন্দের আমরা NER সিস্টেমটা কি করে সহজ করা যায়, এটা আমাদের লক্ষ্য। আর 57% ট্যাক্স হইলে এই মোবাইল ইন্ডাস্ট্রি থাকবে না। এই 22 লাখ ব্যবসায়ী, 30 লাখ পরিবার, তারা পথে বসে যাবে। আমরা ট্যাক্স দিতে চাই, সেটা 57% না, সেটা 15% হোক, 20% দিতে পারবো আমরা। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে 15% ট্যাক্স দিচ্ছে। পাকিস্তান, তারা 20% ট্যাক্স দিচ্ছে। আমরা বাংলাদেশ, আমাদের বেলায় কেন 57%? আমাদের বেলায় কেন বৈষম্য? আচ্ছা, এই 57% যদি ট্যাক্স হয় তাহলে সেটা গ্রাহকদের জন্য কতটুকু ইম্প্যাক্ট করবে? দেখেন, দিন শেষে এটা গ্রাহকদের ভোক্তার ঘাড়ে পড়বে। আমরা যে আন্দোলনটা করতেছি, আমরা গ্রাহকদের জন্য করতেছি। তো এটা গ্রাহকরা যদি এটা না বুঝে তাহলে এটা আসলে কিছু করার নাই। কারণ 57%, 1 লাখ টাকা দিয়ে যে একটা ফোন কিনেন, তাহলে 57,000 টাকা আপনাকে সরকারের ট্যাক্স দিতে হচ্ছে। আর দেখেন, কয়টা কোম্পানি এখানে বৈধ আছে। গুগল বৈধ নয়, গুগল আনঅফিশিয়াল। তারপর হচ্ছে আরো আইফোন আনঅফিশিয়াল, আরো ভালো ভালো ব্র্যান্ড আছে, এগুলো হচ্ছে আনঅফিশিয়াল। বাংলাদেশে অফিসিয়াল কোনগুলো? টেকনো, অপো, ভিভো, রিয়েলমি, এগুলো হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়, পাঁচ বাইরে থেকে আসে। কেজি হিসাবে সরকারের ট্যাক্স দেয়। সরকারের রাজস্ব পায় সর্বোচ্চ 10 থেকে 12%। তো সরকার 9 থেকে 10টা সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য এই 22 লাখ ব্যবসায়ীর পেটে লাথি মারতেছে। বুঝতে পারছেন? অতএব আপনারা, আপনাদের কিসের এত ভয়? আপনারা সবাইকে ব্যবসায় ওপেন করে দেন। আপনারা যদি ভালো প্রোডাক্ট বানান, আপনাদের কাছে এই দেশের জনগণ আপনাদের প্রোডাক্ট কিনবে। আপনারা অন্য ব্যবসায়ীকে ধ্বংস করে দিয়ে আপনারা রমরমা ব্যবসা করবেন, 22 লাখ ব্যবসায়ী কোনোভাবে গ্রহণ করবে না। আচ্ছা, আপনারা তো আজকে মূল সড়কে এসে অবস্থান নিয়েছেন, এর ফলে এই যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো একটা বিলম্বের মধ্যে পড়েছে। তো এটা কি তারাও তো আপনাদের গ্রাহক? দেখেন, এই দেশে আন্দোলন ছাড়া কোনো জিনিসের সমাধান হয় নাই। এর আগে আমরা 2 বার শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা রাস্তাঘাট ব্লক করি নাই, শান্তিপূর্ণ আন্দোলন করছি। সরকারের তরফ থেকে কোনো রেসপন্স আমরা পাই নাই। অতএব আমরা বাধ্য হয়েছি, আসলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছি, কারণ এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। না, রাস্তাতে যারা আটকে আছেন তারাও তো আপনাদেরই গ্রাহক, তারাই তো দিন শেষে আপনাদের ফোনগুলো কিনেন। এখন তাদেরকে তো আপনারা কষ্ট দেওয়া হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? সেটার জন্য আমরা দিন শেষে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যারা গ্রাহকরা আছেন তারা আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা আমাদের ভাই, আপনাদের জন্যই আমাদের এই সংগ্রাম। আপনারা আমাদের পাশে থাকেন। দিন শেষে আমরা আপনাদের জন্য ফাইট করতেছি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা এখানে কখনোই জয়ী হতে পারবো না। অতএব আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আপনারা আমাদের পাশে থাকেন, যাতে দেখেন আরেকটা
কথা, আপনি চ্যানেলে আসছেন, বিভিন্ন মিডিয়া কিন্তু ঠিক আছে আমাদের রিপোর্ট করতেছে কিন্তু পাবলিশ করতেছে না, এখানে মিডিয়াকেও দামায় রাখা হচ্ছে। আপনারা যদি বলেন বৈষম্য চলে গেছে, বৈষম্য চলে যায় নাই, বৈষম্য এখনো আছে। আমার বয়স 24 বছর, আমি একজন উদ্যোক্তা। ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে বলতেছি, ডক্টর ইউনূস স্যার, আপনি বারবার বলেন এই দেশে উদ্যোক্তা বাড়াইতে, উদ্যোক্তা কেমনে বাড়াবে স্যার? আপনারা তো উদ্যোক্তা পয়দাই হইতে দেন না স্যার, এর আগে উদ্যোক্তাকে ধ্বংস করে দেন। আমার মতো লাখ লাখ তরুণ এই ব্যবসার সাথে ইনভলভ আছে। আপনি বোঝেন এই ব্যবসা যদি আপনারা একতরফা বন্ধ করে দেন কত মানুষ বেকার হবে? এই মানুষ যদি বেকার হয় এই দেশে খুন খারাপি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, চিন্তাই বেড়ে যাবে। অতএব আপনি আসছেন রাষ্ট্র সংস্কার করতে, আপনি রাষ্ট্র সংস্কার করেন। এটাকে রাষ্ট্র সংস্কার বলে না, এটাকে গরিবের পেটে লাথি মারা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা আজকে এখানে কতক্ষণ অবস্থান করবেন এরকম কোনো কিছু? আজকে অনির্দিষ্টকালের জন্য, যদি আমাদের 24 আওয়ার 24 ঘন্টার জন্য আমরা এখানে কর্মসূচি পালন করব। অতএব আমরা চাচ্ছি সরকারের পক্ষ থেকে আমাদের একটা মেসেজ আসুক, আমাদের দাবি দাবা মেনে নেওয়া হোক, আমাদের প্রতিনিধির সাথে বসুক, আমরা 5 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করে দিব। আমরা ব্যবসায়ীরা কখনো উচ্ছৃঙ্খল না। দেখেন আমরা কোনো ভাঙচুরের সাথে আশ্রয় নিয়েছি কিনা, এখানে সবাই আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। অতএব ঠিক আছে, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন আমরা করতেই থাকবো যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। 22 লাখ ব্যবসায়ীর সাথে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি একজন উদ্যোক্তা, আমার মোবাইলের ব্যবসা করি। আমি 3 বছর অক্লান্ত পরিশ্রমের পরে আমি মোটামুটি একটা জায়গায় এসেছি। এখন এখান থেকে যদি আমার পজিশনটা চলে যায়, এটার দায়ভার কে নিবে বলেন? এটার দায়ভার তো এই সরকারকে নিতে হবে। আচ্ছা, আমাদের ব্যবসায়ীদেরকে যারা অবৈধ বলেন, আমাদেরকে কেন অবৈধ বলেন ভাই? আমরা তো প্রত্যেক বছর ট্রেড লাইসেন্স রিনিউ করাইতেছি, এই টাকাটা কার ফান্ডে যাচ্ছে? আমরা ট্যাক্স দিচ্ছি, এই টাকাটা কার ফান্ডে যাচ্ছে? অতএব আমাদেরকে অবৈধ বলার কারণ কি? এই দাবি হচ্ছে আমার সরকারের কাছে। অতএব আর ব্যাংক আমাদেরকে লোন দিয়ে রাখছে। আমাদের যদি অবৈধ ব্যবসা হইতো, ব্যাংকে আমাদেরকে লোন দিত? বলেন, আপনাদের কাছেই বলতেছি। তাহলে কেন আজকে এই বৈষম্য? সরকার কেন এই জিনিসটা বুঝতেছেন না? সরকার কেন এই দেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে? কেন এই দেশে বেকার করতে চাচ্ছে? এই দেশে যদি মানুষ 20-22 লাখ বেকার হয়ে যায়, দেশটার কি হবে? আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি ভাই। আমি ছোটখাটো একজন মানুষ, আমার মাথায় যেটুকু ধরছে আমি এইটুকুই আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি। আমাদেরকে কেউ দয়া করে ভুল বুঝবেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের ছেলে সন্তান, আমরা আপনাদেরই লোক, আমরা আপনাদের বাইরে না। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না। দেখেন, আমার মতো লাখ লাখ তরুণ এই ব্যবসাতে আছে। এখানে আপনার ছেলেও হইতে পারে, আপনার ভাইও হইতে পারে। অতএব এখানে ভুল বুঝবেন না, আমাদের সাথে থাকেন, এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করেন, আমাদের দাবি আদায়ের আমাদের সাথে থাকেন আমাদের কর্মসূচি পর্যন্ত। আপনার নামটা আরেকবার যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্যালকন মোবাইল বিডি, যমুনা ফিউচার পার্কে অবস্থিত। দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদ ফয়সাল আহমেদের কথা। তিনি বলছেন তিনি একজন নব্য উদ্যোক্তা। তিনি 2-3 বছর হয়েছে তার মোবাইল ব্যবসাটি শুরু করেছেন। তিনি এর সাথে উল্লেখ করেছেন যে তাদের এই অবরোধের ফলে যে আগারগাঁও মূল সড়কে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে, যে জনভোগান্তিটি সৃষ্টি হয়েছে সেটার জন্য তারা আসলে অত্যন্ত দুঃখিত। এটা তাদের তিনি বললেন। এছাড়াও বর্তমানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কিছু সিএনজি এখানে বিশেষ বিবেচনা এবং স্কুল কলেজের শিক্ষার্থী হওয়ার ফলে যেতে দেওয়া হচ্ছে। আমরা যদি এখানে আরো কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করি। আমরা আসলে এখানে আজকে যে আন্দোলন দেখতেছেন, আমাদের সারা বাংলাদেশ এখানে চলে আসছে। শুধু একটাই দাবি, আমাদের সাথে বসে নির্দিষ্ট পরিমাণে একটা ভ্যাট ট্যাক্স নিয়ে আমাদের 20 লক্ষ ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের যে ভোক্তারা আছে, সাধারণ জনগণ আছে, তাদেরকে একটা ন্যায্য মূল্যে তাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি। আমরা সরকার যে ভ্যাট ট্যাক্স চাচ্ছে 57%, আসলে এটা কখনোই সম্ভব না। যেটা করলে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না। আমরা ব্যবসায়ীরা মাঠ থেকে জোরে পড়তে হবে এবং আমাদের সাধারণ জনগণ অতিরিক্ত হারে টাকা দিয়ে তাদের ফোন কিনতে হবে। 1 লাখ টাকার ফোন তাদেরকে 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে। তো আমরাও চাই সরকারের কাছে যে আমাদের সাথে বসে আমাদের যে ন্যায্য দাবি
আমরাও চাই ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করব। আমাদের দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দিব। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি তারা মানতে রাজি, ততক্ষণ আমরা এই রাজপথে আছি। সেটা 1 মাস লাগুক, 5 বছর লাগুক, আমরা রাজপথে আচ্ছা থাকবো। আচ্ছা, এই যে এই ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা, এটা তো আগেও অনেকবার বলা হয়েছে যে হচ্ছে বিটিআরসি নিবন্ধন এবং হচ্ছে ট্যাক্স প্রদানের বিষয়টা, এটা তো আগেও বলা হয়েছে। এখন এই যে ট্যাক্সের বিষয়টা, এটা কি শুধুমাত্র মানে হাই রেঞ্জের যে মোবাইল ফোনগুলো সেগুলোতে ইম্প্যাক্ট করবে, নাকি বাজেট ফ্রেন্ডলি যেগুলো 10 থেকে 12,000? এটা বাইরে থেকে যে আমদানিকৃত যে ফোনগুলো, সকল ফোনের উপরে এই ভ্যাট ট্যাক্সটা আরোপ হবে। আমরাও চাচ্ছি সরকার আমাদের এনআইয়ের আন্ডারে এনে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যাট ট্যাক্স দিয়ে এনার বাতিল করে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা ভ্যাট ট্যাক্স দিয়ে, যাতে আমরা এই ব্যবসা পরিচালনা করতে পারি। আচ্ছা, আগে ওই ভ্যাট ট্যাক্সটা কত পার্সেন্টে ছিল? আগে আমাদের এখানে ভ্যাট ট্যাক্সের আওতায় আনা হয়নি। তো দীর্ঘ কিছুদিন যাবৎ আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের প্রতিটা ফোনে 57% থেকে 61% পর্যন্ত ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের মোবাইল আনতে হবে। সেক্ষেত্রে ইম্পোর্টেড ফোনের ক্ষেত্রে আগে সেই ভ্যাট বা ট্যাক্সটা কত, মানে ট্যাক্সটা কত পার্সেন্ট ছিল? আগে আমাদের এখানে ভ্যাট ছিল 57%, মানে ট্যাক্স ছিল আগে মানে আগে ঘোষণার আগে তো কোনো ভ্যাট ট্যাক্স ছিল না, কিন্তু নিবন্ধনের জন্য যখন একটা ফোন ইম্পোর্ট করা হয়, নিবন্ধনের জন্য তো একটা ট্যাক্স দিতে হয়। 57% ছিল, এখন 61% করা হয়েছে। আচ্ছা, আগে 57% ছিল। আমাদের ভ্যাট ট্যাক্সটি আগে থেকে 57% করা আছে। তো একটা ফোন যদি 1 লক্ষ টাকা করে আনানো হয়, ওই ফোনের ট্যাক্স পড়ে যায় আপনার 1,57,000 টাকা। তো এটা খুবই কস্টলি হয়ে যায়। আর আমাদের কথা হচ্ছে, দেখেন আমরা হচ্ছি ব্যবসায়ীরা, যারা আমাদের যদি 57% ভ্যাট দিয়ে দেওয়া হয়, কিন্তু এর মধ্যে তারা একটা ভাগ রাখছে। এই ভাগটা হচ্ছে এনওসি। এখন দেখেন, আমরা যদি শাওমি, স্যামসাং এইসব কোম্পানি থেকে এনওসি চাই, তারা কি আমাদেরকে এনওসিটা দিবে? কখনোই দিবে না। আর এনইআইয়ের এই যে তারা যে নতুন নিয়মটা চালু করতেছে, এখানে তাদের অনেক মানে সংশোধন করার অনেক জায়গা। কারণ দেখেন, একটা মোবাইল মানুষ 10,000 15,000 টাকাতে একটা মোবাইল কিনে, এই মোবাইলটা ক্রয় করার পর যখন তার টাকার প্রয়োজন হয়, সে তো এই মোবাইলটা বিক্রি করে ফেলে নতুন মোবাইল পারচেস করার জন্য। কিন্তু তখন কি এটা বিটিআরসি ভবনে এসে এটার নাম ট্রান্সফার করা, এগুলা কি আমাদের দ্বারা সম্ভব? এবং দেখেন, একটা কথা বলি, আমরা যারা ইউজ মোবাইলের ব্যবসা করি, আমাদের কাছে একটা কাস্টমার এসে ফোন সেল করে যায়, আমরা তখন এই ফোনটা, তার ভোটার আইডি কার্ড এবং তার যা যা তথ্য আমাদের রাখা দরকার, ওই তথ্যগুলো আমরা রেখে দিই। কিন্তু এখানে যদি কঠিন করা হয়, তখন তো আমাদের ব্যবসায় প্রচুর পরিমাণ ক্ষতি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, ভাই শোনেন, আমরা সবাই ব্যবসায়ী, আমাদের পেটে লাথি মারাটা আমাদের জন্য প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে। আমরা কোনো ক্ষতি করতে দেশের আসি নাই, আমরা চাই ট্যাক্স দিতে। কিন্তু এই ট্যাক্সে যদি আপনি এনওসি, নানান ধরনের নিয়ম করে দেন, তাও তো এটা কখনোই সম্ভব না। আপনি দেখেন, 57% ট্যাক্স, 61% ট্যাক্স, এগুলো দিয়ে কিন্তু কেউই ভাই দেশে আপনার ট্যাক্স সরকার পাবে না। ট্যাক্সটা যদি সহনশীল মাত্রায় আনানো হয় এবং এনওসি বাতিল করা হয়, তাহলে সবাই দেশে মাল আনবে। এবং আমি যেটা বলতে চাই, একটা প্রতিবেদনে আমি দেখেছিলাম যে দেশে নাকি 2,000 কোটি টাকার আপনার রাজস্ব আয় থেকে বাতিল হচ্ছে। বাংলাদেশে যদি আপনার ট্যাক্সটা সহনশীল মাত্রা আনানো হয় এবং এনওসি বাতিল করা হয়, তাহলে সরকার মিনিমাম 6,000 কোটি টাকার ট্যাক্স পাবে, মিনিমাম 6,000 কোটি টাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এখানে ট্যাক্স বাড়ানো বা এনইআর করে দেশের নিয়মকানুন বাড়ানো, এগুলো আসলে কিছুই না ভাই। আসলে বাংলাদেশের 9টা প্রতিষ্ঠানকে এককভাবে ফায়দা দেওয়ার জন্য আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে এই ভোগান্তিতে ফেলানো হয়েছে। এবং আমরা বিটিআরসি ভবনে 6টা চিঠি পাঠানো হয়েছে ভাই। 6টা চিঠি পাঠানোর পর আমাদের চিঠির তারা কোনো মূল্যায়নই করে না, তারা এককভাবে তারা পায়তারা করতেছে। এই জন্য আজকে আমাদের দেখেন, এখানে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আছে, আমরা সবাই ব্যাট দেই, ট্যাক্স দেই, ট্রেড লাইসেন্স দিয়ে, রিটার্ন দিয়ে ব্যবসা করি। আমরা তো এখানে অবৈধ কিছু না। এখন 57 একটা দেখেন, এখানে আবার প্রবাসীদেরকে টানা হয়েছে। প্রবাসীরা নাকি 30 দিনের বেশি দেশে থাকলে তাদের নিবন্ধন করতে হবে। ভাই, অনেক প্রবাসী আসে দেশে 6 মাসও থাকে, কেউ 10 দিনও থাকে, কেউ 1 বছরও থাকে, 4 মাসও থাকে। এখন একটা প্রবাসী আইসা কি এই নিবন্ধনের যে নিয়ম কানুন, এগুলোর মধ্যে
এগুলার মধ্যে কি ভাই আইসা এই ফ্যাসাদের মধ্যে পড়বে বলেন? এবং অলরেডি বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে, বাংলাদেশে আমাদের যে এই বাংলাদেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা অলরেডি রেমিটেন্স শাটডাউন দিয়ে দেওয়া হয়েছে। এবং রেমিটেন্স যারা যোদ্ধা তাদেরকে বলা হইতাছে আপনার স্মাগলার। তারা 2-3টা ফোন আনে বাংলাদেশে, আইনা আমাদের কাছে সেল করে, আমরা এগুলা কাস্টমারদের কাছে সেল করি। তারা কিসের আমাদেরকে বলতেছে স্মাগলার, চোরা কারবারি। ভাই এগুলা কোন ধরনের ব্যবহার ভাই বলেন? আপনি বলেন। আমরা বাংলাদেশের নাগরিক, আজকে একজন নেদারল্যান্ডের নাগরিক আইসা আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের বলবে স্মাগলার, চোরা কারবারি। এগুলো তো ভাই আমরা কখনো মেনে নিব না ভাই, আমরা এগুলো কখনো মানবো না। কারণ ভাই দেখেন, আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এখানে যারা আছে তারা সবাই মাসে ইনকাম করে তাদের সংসার চালায়। আজকে যদি এই মোবাইল ব্যবসাটা বন্ধ হয়ে যায়, আজকে তাদের সংসারের কি হবে ভাই? এটা আমরা সেক্ষেত্রে যেসব ফোন ব্যবসায়িক উদ্দেশ্যে যেসব ফোন আনা হচ্ছে, দেশে ইম্পোর্ট করা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে, তো সেগুলো যখন হচ্ছে কোনো ট্যাক্স ছাড়া বিক্রি হচ্ছে, তো আপনার কি মনে হয় না তখন একটা সরকার বিরাট পরিমাণে একটা রাজস্ব হারাচ্ছে? হ্যাঁ ভাই শোনেন, আজকে রাজস্বটা কেন হারাইতেছে শোনেন, আজকে রাজস্বটা হারাইতেছে কারণ আমাদের ট্যাক্সের মাত্রা করা হয়েছে 57%। আজকে আমাদের ট্যাক্সের মাত্রাটা করা হয়েছে 57%। এই কারণেই কিন্তু আজকে সরকার ট্যাক্স পাচ্ছে না, কারণ আপনার ট্যাক্সের মাত্রাটা অতিরিক্ত মাত্রায় করা হয়েছে। এই ট্যাক্সের মাত্রাটা যদি আপনি 5 থেকে 10% ট্যাক্স ধার্য করেন, আমি বলে দিলাম, আপনারা ভাই আমার কথাটা মিলাই নিয়েন, সরকার মিনিমাম 10,000 থেকে 15,000 কোটি টাকা ট্যাক্স পাবে। কিন্তু আজকে 9টা অফিসিয়াল কোম্পানির সিন্ডিকেট যখন ওরা তৈরি করবে, তখন কিন্তু ভাই তাদের আওতায় চলে যাবে। তখন কিন্তু সরকার ওরকম ভাবে সিন্ডিকেটের আওতায় পেরে গেলে ওরকম ট্যাক্সটা ওরা পাবে না। আর ওনারা যে বলতেছে বাংলাদেশে মোবাইল অ্যাসেম্বলিং করে, ওনারা তো বাংলাদেশে ভাই মোবাইল অ্যাসেম্বলিং এর কোম্পানি দেখাইতে পারবেন কোথাও? ওনারা বাইরে থেকে এসকেটি মোবাইল আইনা বাংলাদেশে ফিটিং কইরা ওনারা বলতেছে বাংলাদেশের অ্যাসেম্বলিং মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ মানে তো ভাই মাদারবোর্ডটা বাংলাদেশে আপনার তৈরি হইতে হইল। মাদারবোর্ডটা তো বাংলাদেশে তৈরি হচ্ছে না, মাদারবোর্ড আসতেছে চায়না থেকে কেজি করে মাদারবোর্ড আইনা, চায়না থেকে মাদারবোর্ড আইনা ওনারা বাংলাদেশে ফিটিং করে বলতেছে বাংলাদেশি পণ্য ওনারা সরকারকে ট্যাক্স দিচ্ছে 7%, 8%, সর্বোচ্চ 10%। কিন্তু ওনারা তো বাংলাদেশ সরকারের সাথে এটা প্রতারণা করতেছে ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা আজকে এখানে আর কতক্ষণ অবস্থান করবেন? ভাই আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত না দিবে আমরা রাজপথ ছাড়বো না। সবাই আমরা এখানে ব্যবসায়ীরা ঢাকার বাইরে থেকে আসছি, আমরা এখানে অবস্থান করবো। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে হচ্ছিল আপনাদের কি আসলে ট্যাক্সের আওতায় আসা উচিত কিনা? আমাদের ট্যাক্সের আওতায় অবশ্যই আসা উচিত, কিন্তু আমাদের ট্যাক্সের মাত্রা সহনশীল করতে হবে এবং এনইআইআর যেটা এটা সংশোধন করতে হবে এবং এনওসি বাতিল করতে হবে। ভাই আমি আপনাকে বুঝাই, এমআই কোম্পানি থেকে যদি আমি এনওসি চাই বা স্যামসাং কোম্পানি থেকে যদি আমি এনওসি চাই যে আমি 2020 S25 আলট্রা আনবো, স্যামসাং কোম্পানি কি আমাকে এনওসিটা দিবে? কখনোই তো দিবে না। তারপর আমি আইফোন কোম্পানির এনওসি আমি কোথায় পাবো? বাংলাদেশে তো আইফোন কোম্পানির কোনো অফিসিয়াল কোনো শোরুমই নেই বাংলাদেশে ভাই। আমি মোটরোলার মাল কিভাবে আনবো ভাই? আমি আইকিউর ফোন কিভাবে আনবো? সনির ফোন কিভাবে আনবো? এনওসি তো বাতিল করতে হবে ভাই। এনওসি বাতিল না করলে তো আমি দেশে মাল আমদানি করতে পারবো না। সরকারের অবশ্যই আমাদের ট্যাক্স ধার্য করতে হবে, তা হবে 10%, এবং এনওসি বাতিল করতে হবে, এনইআইআর যেটা এটা সংশোধন করতে হবে। আর নামটা? আমার নাম সিয়াম। দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদ সিয়ামের কথা। তিনি বলছিলেন মোবাইল ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সের বিষয়ে, এবং হচ্ছিল তিনি বলছেন যে হচ্ছিল যেটা 57% থেকে 61% যে ট্যাক্সটি ধার্য করা হচ্ছে সেটার কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। তবে তারা এটা উল্লেখ করছেন যে তারা ট্যাক্সের বিরোধী নয়, তবে সেই ট্যাক্সটি তারা চাচ্ছেন যে তাদের জন্য যেন সেটা একটা সহনীয় মাত্রায় একটা ট্যাক্স ধার্য করা হয়। সেই প্রত্যাশা বা সেই চাওয়াটাই আসলে তারা হচ্ছে সরকারের উদ্দেশ্যে তারা উপস্থাপন করতে চাচ্ছেন। দর্শক, এখন যদি আপনাদেরকে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে ফার্মগেট অভিমুখে
যে সড়কটি, সেই সড়কের অবস্থানটি যদি এখন আগেরকার চৌরাস্তা মোড় থেকে যদি দেখায় তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে হলো সকল বাস এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো সবই এখানে আটকে রয়েছে অনেকক্ষণ ধরেই তারা, এবং এটা সকাল 9টা থেকে আনুমানিক 9টা থেকে তারা এই সড়ক অবরোধের কর্মসূচিটি পালন করছেন। সুতরাং এর ফলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আগারগাঁ হয়ে যে মিরপুর অভিমুখে যে সকল যানবাহন মহাখালী থেকে বা ফার্মগেট থেকে আসছিল তারা অনেকেই হচ্ছে হলো আটকে আছে বা অনেকে ঘুরিয়ে বিকল্প পথে বা উল্টো পথেও ব্যাক করার চেষ্টা করেছেন। এর মধ্যে যদি আপনাদেরকে বর্তমানে মহাখালী থেকে শ্যামলী লিংক রোড যেটা যে সড়ক আগারগাঁ লিংক রোড যে সড়কটি রয়েছে সেই সড়কটির অবস্থান যদি এখন দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সড়ক অবরোধ করে বসে আছেন। এর মধ্যে একজন যাত্রীও রয়েছেন। এর মধ্যে সড়কে আটকে আছেন মোটরসাইকেল যাত্রী, তার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই। ঠিক আছে। দর্শক, এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সড়ক অবরোধের ফলে যানবাহন আটকে থাকার ফলে যানবাহনের থেকে যারা চালক ছিলেন তারা অনেকেই নেমে এসে এখানে সড়কে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, ভাই পরিচয়টা যদি বলতেন। জি, আমি ড্রাইভার, আমার নাম শাহাবুদ্দিন। আচ্ছা, আপনি কি চালাচ্ছেন? আমি প্রাইভেট চালাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই যে শেরাপাড়া যাব, আমি এই শাহিন কলেজ থেকে আমার স্কুলের বাচ্চা নিয়ে যেতেছিলাম। কারণ এই যে অবরোধের কারণে আমরা যেতে পারতেছি না, আটকে রয়েছি প্রায় 1 ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, পরে বাচ্চা কোথায়? বাচ্চা বাধ্যতামূলকভাবে এই যে আমার ম্যাডাম ছিল গাড়িতে, ম্যাডাম তার বাচ্চাকে নিয়ে আগামীকাল পরীক্ষা আছে তো আবার ওই বাচ্চা নিয়ে চলে গেছে, আমি গাড়ি নিয়ে বসে রয়েছি আর কি। পরীক্ষায় তো কোনো বিলম্ব হয়নি? পরীক্ষা বিলম্ব হয়নি, হয়তো যে সকালবেলা গেছি তো ওই সময় তো এরকম ছিল না। পরীক্ষা শেষে যাওয়ার পথে আর কি অবস্থা আইসা দেখি যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দর্শক, আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, এখানে আরো কয়েকজন রয়েছেন যারা হচ্ছে হলো যানজটে আটকে থেকে বা সড়ক অবরোধের ফলে আটকে থেকে তারা যানবাহন থেকে বলতে গেলে নেমে এখানে অবস্থা দেখার চেষ্টা করছেন। এর মধ্যে যদি আরেকজন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই, যে ভাই আপনি কখন থেকে এখানে আটকে আছেন? আমি এখানে আটকে বিগত 1 ঘন্টা হয়েছে, 11:30 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি জানতেন আজকে এখানে সড়ক অবরোধের বিষয়টি? না না না। আচ্ছা, আপনি যখন আটকে আছেন আপনি কি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন? যে কোনো কথা বলার চেষ্টা করছি, ইউটার্ন নেওয়ার জন্য চেষ্টা করছি, জানি ভাই আমি বলছি আমার ইমার্জেন্সি একটা কাজ আছে, তারা বলছে না ভাই সরি, যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তারা তো নির্দিষ্ট কিছু তারা দাবি দেওয়া নিয়ে আজকে এখানে সড়ক অবরোধ করেছে, সেই বিষয়ে কি আপনারা কিছু জানেন? এখন কি বলবো বলেন, এখন তো সব রাজি দলই তো মনে করেন একটা অজুহাত আছি, আজকে এর কালকে একটা আছি, কিন্তু মাঝখানে তো আমরা সাধারণ মানুষ কি করে থাকি। ওকে, ভাইয়ের নামটা? আমার নাম মাসুদ। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম মাসুদ সাহেবের সাথে। তিনি বলছেন তিনি প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে আটকে আছেন এবং কয়েক দফা এখানে অবরোধকারীদের সাথে কয়েক দফা কথা বলার চেষ্টা করলেও তিনি হচ্ছে হলো এখানে যেতে পারেননি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বাস প্রায় সম্পূর্ণ যাত্রীরা প্রায় সবাই নেমে গিয়েছেন। এখন আমরা যদি বাসের চালকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই কখন থেকে এখানে আটকে আছেন? প্রায় 1.5 ঘন্টা। আপনার যাত্রীরা সবাই কোথায় এখন? নেমেছে। মানে তারা কি তারও আগে 1.5 ঘন্টা ধরে আটকে ছিল নাকি মানে নেমে গেছে 1.5 ঘন্টা আগে? 1.5 ঘন্টা আগে নেমে গেছে। তো এখন আপনি তাহলে কোথায় যাবেন? এখন তো কোনো দিকে যেতে পারতেছি না, আমার মালিক মহাজন তো বুঝবো না এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে ডেইলি যে একটা টার্গেট থাকে, সো এই এখন আপনি 1.5 ঘন্টার উপরে যে এখানে আটকে আছেন, এই টার্গেটটা কিভাবে ফিল আপ করবেন এটা কিছু ভেবেছেন এখনো? কি ভাববো ভাই, মালিকরে বলতে হবে, মালিকরে না বললে তো হবে না বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি হচ্ছে হলো যে এখানে যারা অবরোধ করেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন? বলছি, ছাড়ে না। তো এতে কি আপনার আর্থিকভাবে আপনি সংকটের মুখে পড়বেন না? হ্যাঁ।
তারা কোনো মতেই শুনতেছে না। জি জি। তারা কোনো মতেই শুনতেছে না, বলতেছে আমাদের তো কন্ট্যাক্টের গাড়ি, হ্যাঁ আমাদের কন্ট্যাক্টের গাড়ি, লাভক লসক মালিককে জমা দিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মালিক কি এটা বুঝবেন, মানে উনি কি এটা মানতে চাইবেন না যে হচ্ছে হলো সড়ক অবরোধের কারণে আপনারা তো গাড়ি চালাতে পারেন না? মানতে চায় না, মানতে চায় না। তাহলে সেই ভর্তুকিটা আপনারা কিভাবে ফিল আপ করবেন? এখন ওই মনে করেন হয়তো বাকি রাখতে হবে, যদি স্যাক্রিফাইস করে বাকি রাখতে হবে, নাহলে বেতন পাবো না, যে কোনো একটা তো করতে হবে। ভাইয়ের নামটা? শাকিল। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে বাসের যে সহকারী আছেন জনাব শাকিলের সাথে। তিনি বলছিলেন যে হচ্ছে হলো এই অবরোধের ফলে যে তাদের হচ্ছে হলো যাত্রা যে বিঘ্ন ঘটছে, সেই বিঘ্নর ফলে তাদের যে অর্থনৈতিক যে একটা ভর্তুকি যে দেওয়ার বিষয়টি, তারা যেই নির্দিষ্ট টার্গেট ফিল আপের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পন্ন করতে না পারলে তাদের তাদের মালিক সেই বিষয়ে ছাড় দিবেন না বলে তারা সে আক্ষেপ করছিলেন, এবং সেই টাকাটা তাদেরকে হচ্ছে হলো ঋণের মাধ্যমে বা হচ্ছে হলো পরবর্তীতে হলেও পরিশোধ করতে হবে, বা তারা এর ফলে টার্গেট ফিল আপ করতে না পারলে তারা নির্দিষ্ট যেই অ্যামাউন্টের স্যালারিটা, সেই স্যালারিটাও তারা ঠিকমতো পাবেন না বলে তারা আমাদের জানাচ্ছিলেন। এর মধ্যে দেখানোর যদি চেষ্টা করি, এখানে অবরোধকারী এবং হচ্ছে হলো যাত্রী, তাদের মধ্যে একটু কথাবার্তা চলছে। কথা বলছিলেন তো, ওটা দেখছিলাম। আমাদেরকে বুঝাচ্ছে এই ঝামেলাটা শুধু আমাদের একার না, ব্যবসায়ীদের না, এটা হচ্ছে প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা ইউজারের। পৃথিবীতে যেখানে প্রযুক্তি আগায় যেতেছে, আমরা বাংলাদেশ সরকার এখানে ইচ্ছে করে প্রযুক্তিটা আমাদেরকে প্রযুক্তি থেকে পিছনে নিয়ে যেতেছে। এখন দেখেন যে ফোনের দাম হচ্ছে 10,000 টাকা, ওই ফোন এখন 17,000 টাকা হবে। আর আপনি সুবিধা দিবেন একজনকে কেন দিবেন? সবাইকে দেন, 57% সবার জন্য করেন। তাহলে দেখেন সবাই কি বলে, আপনি একজনের জন্য 7% দিচ্ছেন, একজনের জন্য 57% দিচ্ছেন, এটা কেমন বৈষম্য? আপনি একটা ফোন সেল করবেন, তারপরে আসতে হবে আপনি সেল চেঞ্জ করার জন্য আসতে হবে আপনি বিআরটিসিতে, তাদের ওইখানে আপনি ডিরেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবার আপনি এটা সেল করার সময় আমাদের করতে হবে। আপনি সহজ করেন জিনিসটাকে, সহজ না করে এভাবে করলে তো এটা তো হচ্ছে না। তো এটা জিনিসটাকে জটিল করতেছেন এবং হচ্ছে এটা বৈষম্য করতেছেন, কিছু মানুষকে সুবিধা দিচ্ছেন, কিছু মানুষকে সুবিধা। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা এভাবে সড়ক অবরোধ করে কি এটার কোনো সমাধান আসবে? আমরা এর আগেও 2 দিন আন্দোলন করছি, বন্ধ রেখে আন্দোলন করছি, এবং হচ্ছে বিভাগীয় অঞ্চলে আমরা বসুন্ধরা সিটি থেকে আসছি, মোবাইল বিজনেস কমিউনিটি থেকে। আমাদের সেন্ট্রাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিভাগে বিজনেস কমিউনিটির সাথে আমরা যারা ব্যবসায়ী, আমাদের সাথে এখনো পর্যন্ত তারা বসেনি। আমরা বলছি যে সময় দিচ্ছি, তারা আমাদের সাথে আমাদের দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য দিয়ে দিচ্ছি। এটা এমনও হতে পারে যদি না মানে তাহলে আমরা যতদিন না মানি ততদিন আন্দোলন করবো। দাবি না মানলে আপনারা কি দাবি না মানলে আমরা যতদিন না মানে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আমাদের প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আন্দোলন করার আমাদের আছে। আজকে তো আপনাদের বিটিআরসি ভবনের সামনে বসার কথা, কর্মসূচি যেটা তো সেটা এখানে আগারগাঁও চৌরাস্তার মোড়ে কেন চলে আসছে? এটা আসার কারণ হচ্ছে বিটিআরসি ভবনের সামনে আমরা গিয়ে ওখানে বসছি, ওনাদেরকে প্রথমে আমরা রাস্তা বন্ধ করে দিই, ওখানে অবস্থান কর্মসূচি নিচ্ছি, একটা রাস্তা ফাঁকা ছিল, ওনাদেরকে বলছি আমাদের সাথে বসার জন্য। যত সময় যাচ্ছে তারা কিন্তু বসতেছে না, তারা এটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করতে রাজি না। এবং পরবর্তীতে আমরা পুরো রাস্তা বন্ধ করি, পরবর্তীতে আমরা এখানে এই মোড়টাও বন্ধ করে দিই, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো আমাদের সাথে বসার বা আলোচনা করার কোনো স্টেপই দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম একরাম হোসেন, আমি বসুন্ধরা সিটি টেকটোপিয়া আমার দোকানের নাম। আচ্ছা, একরাম হোসেন। জি, নামটা একরাম হোসেন। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ একরাম হোসেনের সাথে। তিনিও বলছিলেন যে হচ্ছে হলো তারা কোন সিচুয়েশনে এসে আজকে মানে আগারগাঁওয়ের চৌরাস্তার যে মোড়টি, সেই চৌরাস্তার মোড়ে এসে সড়ক অবরোধ করেছে। এর মধ্যে আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে বর্তমানে আগারগাঁ থেকে সকল সংযোগ সড়কের অবস্থা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে আগারগাঁ থেকে যে শ্যামলী যাওয়ার যে সড়কটি,
পঙ্গু হাসপাতাল বা শিশু হাসপাতাল অভিমুখে যেই সড়কটি, সেই সড়কটিও বলতে গেলে বন্ধ রয়েছে। এবং সে পাশ থেকে, শ্যামলীর পাশ থেকে আসার ক্ষেত্রে মোটামুটি সড়ক এখানে বন্ধ রয়েছে। এছাড়াও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আগারগাঁ থেকে মিরপুরগামী সড়কটিও তারা অবরোধ করে রেখেছেন। এবং মিরপুর থেকে বা মিরপুর 10 থেকে যে খানগেটগামী যে সড়কটি, সেই অভিমুখে সকল যানবাহন সেগুলো বর্তমানে চলাচল বন্ধ রয়েছে। এখানে যদি আপনাদেরকে তাদের অবস্থান একটু দেখানোর চেষ্টা করি ঘুরিয়ে। এরই মাঝে আমরা এখানকার অবরোধ যারা করেছেন তাদের সাথে কথা বলেছি এবং এখানে অবরোধের ফলে যাদের ভোগান্তি হচ্ছে, যাতায়াতে বিলম্ব ঘটছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। এবং যারা যাতায়াতে বিলম্ব ঘটেছে তারাও তাদের যেই ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আর যারা অবরোধ করেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনভোগান্তির ফলে তারা আসলে দুঃখিত, কিন্তু তারা কখন সড়ক অবরোধ সরিয়ে নেবেন সে বিষয়ে এখনো আমাদেরকে কিছু জানাননি। আমরা যদি এখানে সড়ক অবরোধে আটকে যাওয়াকে চেষ্টা করি, সেখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, একজন মোটরসাইকেল চালককে তারা পিছিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একজন মোটরসাইকেল আরোহীকে তারা জোরপূর্বক দর্শক, আমরা যদি দেখাতে চাই, এখন বর্তমানে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ফলে যারা এখানে আটকে ছিলেন তারা অনেক সড়কে সকলেই ইউটার্ন নিয়ে বা তাদের যানবাহন ঘুরিয়ে উল্টো পথে চলে গিয়েছেন। সাংবাদিক ঠিক আছে। দর্শক, আমরা এখানে দেখলাম একজন গণমাধ্যম কর্মী মোটরসাইকেল যখন আটকানো হয়েছে তার আইডি কার্ড তাকে শো করে তারপরে তাকে যেতে হয়েছে এখান দিয়ে, এবং তিনি আবারও সামনে গিয়ে আবারও বাধার সম্মুখীন হয়েছেন। ভাই, আমরা সহযোগিতা করতে হবে, তাহলে আপনারা একটু কষ্ট করে একটু সামনে দিয়ে চলে যান। ভাইয়া, আমি সেটা দর্শক, এখানে যদি আমরা একটু দেখাতে চাই, এখানে কয়েকজন রাইডার সম্ভবত তারা এখানে অপেক্ষায় বসে আছেন। আপনারা কখন থেকে এখানে আছেন? আমি এদিকে যেতে চাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে না, দেখে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি পেশাগতভাবে কি আপনি? আমি রাইড শেয়ার করি। রাইড শেয়ার করেন না? তো এখানে যেতে পারছেন না, তার ফলে আপনার কি মানে রাইড কল আসছে না? না, কল বলতে আসলে যাত্রী ছিল, যাত্রী নামিয়ে দিয়েছি।
নামিয়ে দিয়ে বসে আছি, কোনো দিকে তো যাওয়ার কোনো অপশন নেই আসলে, তো সেই জন্য এখানে বসে আছি আর কি। তো এর ফলে কি আপনি একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা? আপনার অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছি। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যেখানেই কোনো একটা ওদের সমস্যা হলে রাস্তা আটকে দিচ্ছে। এটা স্টুডেন্ট হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। এতে করে আমাদের আমরা যারা দিন মজুর বলতে পারেন, তাদের দিকটা আসলে কেউই দেখে না। নামটা? রুবেল। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ রুবেলের সাথে। তিনি বলছিলেন যে সবাই সকলের আন্দোলন নিয়ে দাঁড়ালেও তাদের কষ্টটা আসলে কেউ দেখে না। এর পাশাপাশি তিনি উল্লেখ করছেন যে তিনি রাইড শেয়ার করে থাকেন, কিন্তু তিনি রাইড শেয়ার করতে পারছেন না। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা রিক্সা আটকাকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন ফল বিক্রেতা অনেক নদীর পরে সর্বশেষে তাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে যদি আপনাদেরকে আগারগাঁ থেকে ফার্মগেট অভিমুখী সড়কটা যদি দেখায়, তাহলে বলা যায় এই সড়কটি খুব জনবহুল সড়ক বা যানজট পূর্ণ সড়ক হলেও আজকে এই সড়কটা অনেকটাই খালি রয়েছে। কারণ কি হচ্ছে হলো, মিরপুর অভিমুখ থেকে বা শ্যামলী অভিমুখ থেকে শ্যামলী দিক থেকে আসলে কোনো যানবাহন এদিকে আসতে পারছে না, যার ফলে এদিকটা অনেকটাই বর্তমানে খালি রয়েছে। আপনাদেরকে যদি আবার আগারগাঁও চৌরাস্তার দিকটা যদি আবার দেখানোর চেষ্টা করি, এখানে একজন মোটরসাইকেল যাত্রী আটকানো নিয়ে তার কথা বলে ফোনে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে। কিছু অবরোধকারীদের মধ্যে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আরো একজনের সাথে যদি কথা বলি। ভাইয়ের নামটা কি? আপনার নামটা? আচ্ছা, আপনি কখন থেকে এখানে অবরোধে আছেন? কখন থেকে আপনি অবরোধে আছেন? সকাল 7টা থেকে আমরা এখানে অবস্থান করতেছি। তো আপনারা যে এখানে অবরোধে আছেন, আপনাদের মূল দাবিগুলো যদি আপনারা একটু বলতেন। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের উপর সরকার যে 57% যে ওভার ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্সটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ট্যাক্স মানি না। আমরা চাই একটা মানার মতো একটা ট্যাক্স, যেটা আমাদের সবার জন্য আমরা মানতে পারবো এবং আমাদের মোবাইলের দাম কম থাকবে এতে। আচ্ছা, তো এই অবস্থায় বর্তমানে যে সড়ক অবরোধের ফলে যে একটা সড়কে একটা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, তো সেটাকে আপনারা কিভাবে দেখছেন? সেটা আমাদের কাছে মোটেও ভালো লাগতেছে না, কারণ আমাদেরও কাছে আমরা মানুষ, আমাদেরও ফ্যামিলি আছে বা যারা এখন ভোগান্তিতে আছে তাদের ভোগান্তিতে আমরা নিজেরা এটা তো অনেকটা আমাদের নিজেরও খারাপ লাগতেছে। কিন্তু আমরা বারবার সরকারের সাথে বসার জন্য চেষ্টা করছি। আমরা বারবার আমাদের দাবি মানববন্ধন এবং বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের দাবি মানে নাই, যে কারণে আমাদের আজকে অবরোধ করতে হয়েছে রাস্তা। আচ্ছা, আপনারা যাদের জন্য ব্যবসাটা করেন, আপনাদের মূল যে ভোক্তা বা গ্রাহক,
তারা তো এখানেই বলতে গেলে এই যানবাহনে চলাচলকারী তারাই তো মূলত দেখা হয়। তো তাদেরকে যে একটা সমস্যার মধ্যে বা তাদের বিঘ্নতার মধ্যে ফেলছে, ভোগান্তিতে ফেলছে, তাতে কি আপনাদের মনে হয় যে তাদের একটা আপনাদের প্রতি পজিটিভ সিম্পেথির কাজ করবে? বিষয়টা হচ্ছে এই দাবি শুধু আমাদের না, শুধু আমাদের ব্যবসায়ীদের জন্য না, এটা সবার দাবি। কেন একটা ফোনে যদি 57% ট্যাক্স দেয় সরকার, এটা বরাদ্দ করে, সেক্ষেত্রে আপনার এই ট্যাক্সটা কিন্তু জনগণকেই দিতে হবে। এটা 20 কোটি জনগণের উপরে পড়বে। তো এটা আমাদের একার দাবি না, এটা পুরো জনগণের দাবি। আচ্ছা, সেক্ষেত্রে তো হচ্ছে হলো জনগণের সাথে মানে যারা এখানে আটকে আছে তাদের সাথে আপনারা ভালোভাবে বা সুন্দরভাবে তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছেন? আমরা আমাদের মাধ্যমে আমরা লিফলেট, আমাদের দাবিগুলো লিফলেট আকারে আমরা প্রচার করতেছি, মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, এবং আমরা ইমার্জেন্সি যে কেসগুলো আছে, অ্যাম্বুলেন্স, রোগী আমরা ছেড়ে দিচ্ছি যাদের ভোগান্তি হচ্ছে। সেক্ষেত্রে যারা একটু যেতে চাচ্ছেন তাদের সাথে আপনারা কি আমরা ছেড়ে দিচ্ছি। না মানে যারা দেখা যাচ্ছে একটু কষ্ট করে হলেও মোটরসাইকেলে করে চলে যেতে চাচ্ছেন, পার হয়ে যেতে চাচ্ছেন, আমাদেরকে যাদের ইমার্জেন্সি তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। বাট যাদের ইমার্জেন্সি না, তারা যদি আমাদেরকে বুঝাইয়া বলতে পারে আমরা ছেড়ে দিচ্ছি। বাট আদার্স আমরা গাড়ি ছাড়তেছি না। আচ্ছা, সেক্ষেত্রে গাড়ি না ছাড়ার ক্ষেত্রে আপনারা তো মানে কারো উপরে চার্জ করা বা এই ধরনের তো কোনো কিছু আপনারা? এটা আমাদের এই রাইটস নাই, আমরা জানি, কিন্তু তারপরে যখন সরকার আমাদের দাবি মানতেছে না, যে কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। এটা আসলে আমাদের একার দাবি না, এটা সমগ্র বাংলাদেশের দাবি। আমরা বারবার এটা বলি যে এটা ব্যবসায়ীকে নিজেদের দাবি না। এই প্রশ্নটা আমি করার কারণ হচ্ছে হলো 2 মিনিট আগে ঠিক এখানেই একজন মোটরসাইকেল চালক হয়তোবা যেতে চেয়েছিলেন। উনি অনেক খারাপ ব্যবহার করছে, উনি অনেক খারাপ ব্যবহার করছে, উনি পারে না আমাদের গায়ে হাত দিতে। আচ্ছা, সেই ক্ষেত্রে উনির সাথে সাধারণ জনগণ চেতা গেছে। কিন্তু একজনকে দেখলাম তার হেলমেটের মধ্যে ঘুষি ওই লোকটি উনি যে হেলমেটটা ধরছে, একজন ওনার হেলমেটের মধ্যে ধরছে, মেরে দিয়েছে বা হিট করার ট্রাই করেছে, এরকম একটা কিছু আমরা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন, ওই যাকে মারছে সেই লোকই আমাদের পর চেতা গেছে যে এটাকে আপনার বাপের রাস্তা, এইভাবে ধরে এরকম খারাপ ভাষায় কথা বলছে। সেই ক্ষেত্রে তাকে অ্যাটাক করা হয়েছে। তাছাড়া আমাদের কোনো এই যে আন্দোলনে কোনো গাড়ি ভাঙা হয়নি, কোনো গাড়ি ক্ষতি করা হয়নি। বুঝতে পারছেন, বাংলাদেশটারে দেউলিয়া বানাই দিব এখন। সেটা ঠিক আছে, কিন্তু যিনি যাচ্ছিলেন তিনিও তো আপনাদেরই গ্রাহক, তাই না? জি। উনি তো দিন শেষে আপনাদের ক্রেতা তো ওনারাই, সাধারণ মানুষই কিছু। তো এই যে মানে উনি জোরপূর্বক যেতে চাচ্ছেন দেখে যে তাকে হচ্ছে শারীরিক ভাবে যে একটা ইয়া করা হচ্ছে। না, উনি গালি দিয়েছে তো, উনি বলছে এটা কি বাবার রাস্তা, এইভাবে গালি দিয়েছে তো। ওই যে উনি যে গালি দিল, আমি যে রাস্তায় নামালাম, আমার পেটের খাউন কে দিবে? আমার পেটের খাউন। আপনি এই সাংবাদিকের চাকরি করেন, এখন আপনি যদি বলে আজকে দিন চাকরি নাই, তাহলে আপনি কি করবেন? রিক্সা চালাবেন? মাঠের কাজ করতে পারবেন? দিনের কারণে এই সেট সারা বিশ্বে চলে। এই সেট শুধু পাকিস্তানে চলে না, বিলে পাকিস্তানের নিয়মে বাংলাদেশ চালাতে চাচ্ছে, শুধু পাকিস্তানের নিয়মে বাংলাদেশ চালাচ্ছে। এভাবে হবে না। এই সেট কোনো অবৈধ সেট না। এই সেট আমি আপনি সবাই চালাই। এটাকে বাইরের দেশের লোক চালায়? আপনি বলেন বাইরের দেশের লোক চালায়? এই যুক্তি আজ কতদিন যাবত বলতেছে, কোনো কাজ হচ্ছে না। বুঝতে পারছেন, কোনো কাজ হইতেছে না। এটা বাংলাদেশটারে দেউলিয়া বানাতে চাচ্ছে। এইভাবে এতগুলো মানুষ বেকার হয়ে যাবে। আমাদের বউপুলা বানাচ্ছে, আমাদের মা বাবা আছে, সব বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন, আমরাও বৈধভাবে ব্যবসা করতে চাই। আমাদের এই টেকনো ইনফিনিক্স বাংলাদেশটারে শেষ করছে। তাদের ফোন কেউ কেনে না, এর জন্য তারা কি করে, কিস্তির পর সেট বিক্রি করে। এই ইনফিনিক্স টেকনো চলে না বাংলাদেশে, এরা কিস্তির পর সেট সেল করে। তারাই এই বাংলাদেশে এই গ্যালজামটা বাঁধাইছে। বুঝতে পারছেন? আচ্ছা, এমনি যে সকল ফোনের উপরে এই ট্যাক্সটি ধার্য করা হয়েছে, এই ট্যাক্সটা আসলে কি রকম পরিমাণে ধার্য করলে আপনাদের মনে হয় যে এটা সহনশীল? আমরা 15%, 20%, যেমন অফিসিয়াল সেট, আনঅফিসিয়াল সেট, সেই ক্ষেত্রে আমরা 15% যেটা নিয়মে আসে সেভাবে করে দেবে। কিন্তু 57% ভ্যাট, এটা তো হয় না। এভাবে কোনো তোরই সম্ভব না। আপনি ফোনটা কিনছেন 50,000 টাকা দিয়ে, 57% সেটটি কত হবে হিসাব আছে আপনার? তাহলে আপনি কিভাবে, আপনি যদি একটা টেকনো সেট, আপনার রুচিতেই আসবে না, তাইলে আপনি বলছেন যে কি করবে মানুষ, এতগুলো মানুষ কি করবে? উঠভাট সিদ্ধান্ত লিয়া তো ঠিক না। এগুলো এটা গরিবের পেটে লাথি দিয়া। বলেন, আপনি বলেন এটা কি করবে সাধারণ জনগণ? এর জন্য আমরা মাঠে নামছি, আজ রাস্তায় নামছি, আজ দোকান বন্ধ করে রাস্তায় নামছি। আমাদের পেটে ভাত না দিলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি আছি, মরতেও রাজি আছি। বুঝতে পারছেন?
মরতেও রাজি আছে। আপনারা এখানে কতক্ষণ থাকবেন আজকে? আমরা আমাদের যতক্ষণ দাবি না মানা হবে সেতক্ষণ পর্যন্ত আমরা এখানেই আছি। আমরা খাওয়া দাওয়া টোটাল বন্ধ, এখানেই আছি আমরা, এখান থেকে যাবো না। আমাদের শেষ কথা। ভাইয়ের নামটা? আমার নাম কাউসার। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন মোবাইল ব্যবসায়ীর সাথে, যার নাম মোহাম্মদ কাউসার। তিনি আমাদের বলছিলেন এখানে একটু আগে ঘটে যাওয়া যে মোটরসাইকেল আরোহীর সাথে যে বিশৃঙ্খলার বিষয়টি যে আমরা দেখানোর চেষ্টা করেছি, সেই বিষয়েও তিনি আমাদেরকে বিস্তারিত বললেন। এবং তার পাশাপাশি যে হচ্ছে হলো গ্রাহক ভোগান্তি যেটা সৃষ্টি হয়েছে সেই বিষয়েও তারা বললেন যে হচ্ছে হলো গ্রাহকদের প্রতি তারা এটার জন্য তারা ক্ষমা প্রার্থী, সেই বিষয়ে তারা বললেন। এবং এছাড়াও ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে সহনশীল ট্যাক্স কতটুকু বাড়ালে তাদের আসলে বিষয়টা তাদের জন্য সহনীয় হবে এবং তারা তখন বুঝতে পারবেন যে তাদের দাবি মানা হয়েছে, সে বিষয়েও তিনি আমাদের সাথে কথা বললেন। এছাড়াও এখানে অসংখ্য মোবাইল ফোন ব্যবসায়ী থেকে শুরু করে এখানে যাত্রীরাও আটকে আছেন। যাত্রীরাও বলছিলেন যে এই অবরোধের ফলে তাদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের অর্থনৈতিক যে একটা ক্ষতি, সেই বিষয়ে তারা বলেছেন। এই মিলিয়ে এখন রাজধানীর আগারগাঁও সড়ক যে মূল সড়কটি, সেই সড়কটি সম্পূর্ণ অবরোধ হয়ে আছে এবং এখানে অবরুদ্ধ হয়ে রয়েছে সকল যানবাহন। এবং যারা যাত্রী ছিলেন অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাদের যাওয়া সম্ভব তারা রওনা হয়েছেন, আর যাদের সম্ভব হয়নি তারা এখানে আটকে রয়েছেন। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।